আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি উদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরো 2 উপদেষ্টা ও প্রধান বিচারপতি। বঙ্গভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম অফিস। ন্যায় প্রতিষ্ঠা ও বাজারের অশুভ সিন্ডিকেট দূর করার অঙ্গীকার। বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ। মানুষ মারতেই পুলিশের হাতে মরণাস্ত্র তুলে দেওয়া হয়েছিল মন্তব্য। 1 মাসের মধ্যে শুরু হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। মন্ত্রণালয়ের নির্দেশনা আসলেই শুরু হবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়। বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপদেষ্টা ও প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর দেশের 25তম প্রধান বিচারপতি হলেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য। এরপর শপথ পড়ানো হয় বাকি 2 জন উপদেষ্টাকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক বিধান রঞ্জন রায়। পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা সহ 13 জন উপদেষ্টা শপথ নেন। তবে দেশের বাইরে থাকায় এখনও উপদেষ্টা হিসেবে শপথ নেননি মুক্তিযোদ্ধা ফারুক আজম। সব মিলে প্রধান উপদেষ্টা সহ 16 জন উপদেষ্টাকে নিয়ে যাত্রা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকারের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকার বিশেষ জজ আদালত 4 এই আদেশ দেন। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত 12ই জুন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সবশেষ রোববার ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। এর আগে গত 7ই আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর ইউনুসকে খালাস দেন আদালত। শপথ গ্রহণ করে সুপ্রিম কোর্টে এসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দিন পর সুপ্রিম কোর্টে আসেন বিচারপতিরা। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন আইন উপদেষ্টা কোনো সিন্ডিকেটের সাথে থাকবেন না। মাজহুল হক মান্নার রিপোর্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সর্বশেষ সুপ্রিম কোর্টে বিচার কাজ চলেছিল ১ আগস্ট। এরপর আর বসেনি। গতকাল ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করার পর নতুন প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি শপথ নেওয়ার খবর শুনে ৯ দিন পর একে একে সুপ্রিম কোর্টে আসতে থাকেন বিচারপতিরা। সর্বশেষ আসেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে বিচার বিভাগ নিয়ে কথা বলেন নবনিযুক্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। হাইকোর্টে এখানে হস্তক্ষেপ আসিফ নজরুল স্যার দ্বারা বর্তমান আইন উপদেষ্টা ছাড়া হবে এটা আমি চিন্তাও করি না। যদি কেউ সিন্ডিকেট করে থাকে আপনারা জানলে আমাদেরকে জানিয়েন, আমি ওনার নোটিশে আনবো যে আপনার নামে এই সিন্ডিকেট তৈরি হয়েছে। আসিফ নজরুল সাহেব কোনো সিন্ডিকেটের দ্বারা পরিচালিত হবেন, এটা ওনার সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে উনিও বলবেন না। ১২ আগস্ট সোমবার থেকে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম আবারও শুরু হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। শপথ নেয়ার পর প্রথম অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। কর্মকর্তাদের সাথে পরিচিতি, আলোচনা আর কিছু সিদ্ধান্ত নিয়ে দিন পার করেন তারা। ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানান উপদেষ্টারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম পূর্ণ দিবস সরকারি অফিস। রোববার সকালেই সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচয় আর আলোচনা করেন উপদেষ্টারা। প্রথম দিন অফিস করে কয়েক উপদেষ্টা প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম পরিবর্তন আর ইন্টারনেট বন্ধ করায় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। বাজারের অশুভ সিন্ডিকেট দূর করা আর নানা চ্যালেঞ্জ মোকাবেলা করার বিষয়ে আলোচনা করেন তারা। প্রথাগতভাবে যেভাবে প্রশাসন চলছে তার কিছু মূল্য আছে। এতদিনের সিস্টেম তো মূল্যহীন হতে পারে না, কিন্তু ডেলিভারি বেটার করতে, জনগণের প্রত্যাশা পূরণের জায়গাটা বেছে নিয়ে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, সেই অভ্যুত্থানের থেকে যে প্রত্যাশাগুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে একটা সংযোগ ঘটাতে হবে। প্রথম বৈঠকে প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম পরিবর্তন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। আইসিটি উপদেষ্টা ইন্টারনেট বন্ধ থাকার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আবারও জানান উপদেষ্টারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পুলিশের হাতে মারণাস্ত্র তুলে দিয়ে গণহত্যাকাণ্ডের নির্দেশদাতাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, পুলিশকে আর কোনোদিন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে দেওয়া হবে না। পুলিশ সদস্যদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। এদিকে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ সদস্যরা। এনামুল কবির রূপমের রিপোর্ট। সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবার সঙ্গে কথাবার্তা বলে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। বাইরে এসে সাংবাদিকদের বলেন, এদেশে রাজনীতি করা এখন কঠিন হবে। দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, একজনের ইচ্ছায় রাষ্ট্র চলবে, এটা আর মেনে নেওয়া হবে না। একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানার লোক বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন, সব বিচার হওয়া উচিত। পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে, হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতেছেন। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। কোন মিডিয়া চাকরি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে।
সেটা আপনার আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আপনারা যদি ওই সময় সত্য ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই, একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই, ফিরে আসলে উনি এখানে থাকতেন। উনি কেন গেলেন? উনি এখানে থাকতেন, দল কিছু গেলেন থাকতেন। মোহাম্মদ এরশাদ তো এক্সাম্পল আমাদের সামনে আছে, ওনার পিছনে মেরে ফেলতে জেলে চলে গেছে, তার পার্টি এখন টিমে চলতেছে। আমরা মনে করি এই পার্টিটি, বিশেষ করে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি, ঐতিহ্যবাহী পার্টি, এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কমপক্ষে 1 মাস পর শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলেই পুরোদমে শুরু হবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানে শিক্ষার্থী যাচ্ছে কম। অন্তর্বর্তী সরকার গঠনের পর একজন উপদেষ্টা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার কথা গণমাধ্যমে জানান। ঢাকা শিক্ষা বোর্ড বলছে, মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এনসিটিবি হয়তো একটা নতুন করে সময়সূচি নির্ধারণ করে তাদের ষান্মাসিক পরীক্ষাটা ঘোষণা করবে। শ্রেণী কার্যক্রম সেটিও যাতে স্বাভাবিকভাবে আমাদের শুরু করা যায়, আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো বন্ধ আছে সেগুলো আমরা শুরু করতে পারি, সেভাবে আমরা কাজ করছি। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা শেষ হওয়ার কথা 11 আগস্ট। তবে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে পরীক্ষা পিছাতে থাকে। 16 জুলাই হয় সর্বশেষ পরীক্ষা। 13টি বিষয়ের মধ্যে এই সময়ে 60টি পরীক্ষা হয়েছে। এখনো বাকি 6টি পত্রের পরীক্ষা। ব্যাপক সহিংসতার কারণে পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে তৈরি হয়েছে সংকট। আমাদের প্রশ্নের ট্রাঙ্ক কিছু কিছু জায়গায় ডেস্ট্রয়েড হয়ে গেছে। আমরা সেগুলো, আমাদের তো বিজি প্রেসে প্রশ্ন ছাপায়, সেখানে তাদের সাথে কথা বলেছি। আমরা আমাদের এই প্রশ্নগুলো নতুন করে ছাপানোর প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রায় 1 মাসের মতো এই সময় লেগে যাবে আমাদের এই প্রশ্নগুলো কমপ্লিট করতে। অধ্যাপক তপন কুমার বলছেন, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার পরিবেশও ফিরে আসবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 9 বছর পর দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দিল্লি থেকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। দলের নেতাকর্মীরাও বিমানবন্দরে তাকে স্বাগত জানান। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতে অনুপ্রবেশের দায়ে হওয়া মামলায় 2018 সালে সালাউদ্দিন খালাস পান, কিন্তু ভারত সরকার আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। বিমানবন্দর থেকে রাজধানীর শেরেবাংলা নগরে এসে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন সালাউদ্দিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং এই দেশে যে একটি 21 শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বাইরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনায় ব্যাংকের 6 কর্মকর্তা কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।
2017 সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারী এবং এরপরে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা অভিযোগ করেন জোর করে ইসলামী ব্যাংক দখল করা হয়েছে। এ সময় তারা এস আলমের ফাঁসি দাবি করেন। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের মালিকানায় কমপক্ষে 7টি ব্যাংক এবং কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। কর্মকর্তা কর্মচারীদের দাবি 24 ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের আনুকূল্য পাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করতে হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা করছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তারা বলছেন দেশের জন্য কাজ করতে পেরে আনন্দিত। শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনায় মানুষ খুশি হলেও দ্রুত ট্রাফিক পুলিশ ফিরিয়ে আনার আহ্বান তাদের। মাসুদ শাকিলের রিপোর্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় সরণি মোড়। এই মোড়ের কাছাকাছি প্রধানমন্ত্রী কার্যালয়, ক্যান্টনমেন্ট, সংসদ ভবন ও গণভবন। শিক্ষার্থীরা এই মোড়ে নৌ, বিমান, ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে মিলে ট্রাফিক ব্যবস্থাপনা করছেন। 5 তারিখের পর থেকেই চেষ্টা করতেছি প্রতিটা মোড়ে, প্রতিটা এলাকায়, প্রতিটা মহাসড়কে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে দিয়ে ট্রাফিকটা কন্ট্রোল করার জন্য। দেশকে ভালোবাসি বিদায় রাস্তায় নেমে আসছে। রাজধানীর সবগুলো মোড়ে এমনকি অলিগলিতেও ট্রাফিক ব্যবস্থাপনা করছেন দেশের শিক্ষার্থীরা। বুধবার থেকে আজকে পর্যন্ত কাজ করতেছে। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা ওইখান থেকে দেখে দেখে শিখে তারপরে এখানে এসেছি। এই লাইনে এসে আমাদেরকে অনেকটা অভিজ্ঞতা হলো যে কিভাবে কাজ করতে হয় ট্রাফিকে। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে খুশি বেশিরভাগ রাজধানীবাসী। তবে দ্রুত ট্রাফিক পুলিশ সদস্যদের ফিরিয়ে আনার আহ্বান তাদের। আগের চেয়ে এখন আরও আমাদের জ্যামজট একটু কম মনে হয়। ভিআইপি গাড়ি নাই, ছাড় দেয় না, সব দিয়ে ভালো করতেছে। পুলিশের টাকা ছাড়া কিছু বুঝে না, ধরে আর টাকা নেয়। যত তাড়াতাড়ি সম্ভব আইনশৃঙ্খলার পুলিশ, ট্রাফিক পুলিশদের আসা উচিত। পুলিশ থাকলে সবার জন্য ভালো, পথচারীর জন্য ভালো। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে পুলিশ বিভাগের সদস্যরা কর্মবিরতিতে গেলে পরদিন থেকে রাস্তায় শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। সাময়িক ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের এই ট্রাফিক ব্যবস্থাপনাকে সবাই প্রশংসা করলেও এটি দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। দ্রুত সময়ের মধ্যে যারা এই কাজে নিয়োজিত তাদেরকে রাস্তায় নামিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে করার আহ্বান জানিয়েছেন সর্বস্তরের নাগরিক। রাজধানীর 7 রাস্তা মোড় থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলে তাকে গ্রেফতার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। রোববার বিকেলে নাটোরের নলডাঙ্গা জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। এ সময় তিনি অবিলম্বে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। জনসভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিনী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ অন্যরা উপস্থিত ছিল। চাকরি স্থায়ীকরণ, বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করছে ঢাকার বিভিন্ন মস্ট জোনের কর্মচারীরা। রাজধানীর কাওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জড়ো হতে থাকেন মস্ট জোনের কর্মচারীরা। তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে একই সময় অবস্থান নেন ওয়াসার কিছু কর্মকর্তা কর্মচারী। বিশৃঙ্খলা ঠেকাতে ওয়াসা ভবনের সামনে অবস্থান নিয়েছেন বলে জানান তারা। (2007) সাল থেকে এই পর্যন্ত আসছি, আমরা 13,000 টাকা পাই, আর আউটসোর্সিংয়ের বেতন 18-20,000 টাকা, আর তাদেরকে ওভারটাইম দিতেছে, অনেক কিছু দিতেছে, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। পোলাপান লেখাপড়া করাইতে পারি না, এই যে আমাদের বাচ্চা স্কুল কলেজে ভর্তি করতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। উপস্থিত থাকলে আমাদের বেতন, উপস্থিত না থাকলে ওই দিনের বেতন কাটা। পুরোপুরি আমরা একটা বৈষম্যের শিকারে অবস্থানে আছি আর কি। আমাদের যাতে রেগুলার করে দেয়, আমাদের শুধু এই দাবি। প্রশাসন ক্যাডারের সঙ্গে বৈষম্য কমানোর দাবি জানিয়েছেন অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা। সচিবালয়ে এ দাবিতে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হন অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদের দাবি, বৈষম্যমূলক নীতির কারণে যোগ্যতা থাকলেও পদোন্নতি বঞ্চিত হচ্ছেন তারা। সবচেয়ে মেধাবী কর্মকর্তাদেরকে এখানে নিয়ে আসার পরে
তাদেরকে আর পদোন্নতি দেওয়া হয় না, সময় মতো পদোন্নতি দেওয়া হয় না। সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও বছরের পর বছর ধরে বিবেচনাই আনা হয় না, ফেলে রাখা হয়। এমন ফেলে রাখা হয় যে অনেক জুনিয়রের আন্ডারে আমাদেরকে একটা নিম্নতম পদে কাজ করতে হয়। এবার নিটল ট্রেডার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া আক্রমণ ও হামলা চালানোর কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার রাতে টেলিভিশনে এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর 10 কিলোমিটার অগ্রসর হয়ে গেছে বলেও জানা যাচ্ছে। আজও ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সুমি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কিয়েভ ও তার আশপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি আছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র আম কাঁঠালের ছুটি। মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সিনেমাটিতে ফুটে উঠেছে গ্রামীণ আবহে এক শিশুর নতুন জগৎ আবিষ্কারের গল্প। শরীফুদ্দিনের মৈনা ভাই বল্লারাশি ছোট গল্প অবলম্বনে এটি নির্মিত হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিওন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এবার কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জে সমন্বিত কৃষি খামার করে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন গোলাম হোসেন বাবুল। 8 একর জমির উপর উচ্চ মূল্যের নিরাপদ ফল ফসল ও সবজি আবাদ করে বছরে প্রায় 8 লাখ টাকা আয় করছেন তিনি। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। 2015 সালে জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের কৃষক বাবুল 3 একর জমির উপর থাই পেয়ারা দিয়ে কৃষি খামারের যাত্রা শুরু করেন। পরবর্তীতে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় মাটির উপযোগিতা অনুযায়ী ফল ফসলের সাথে মৌসুম ভিত্তিক সাথী ফসল হিসাবে বিভিন্ন সবজি আবাদ করছেন 8 একরে। চাষ করে অনেক ভালো আছে। আমার এখানে 4 থেকে 5 জন লোক বান্দা সবসময় কাজ করে, আর বছর শেষ আমার ভালো একটা অ্যামাউন্ট থাকে। নিরাপদ ফল ও সবজি নিতে খামারে আসছেন অনেক ক্রেতা। বাজার থেকে যে সমস্ত ফল কিনে খাই ওইটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। নিরাপদ ফলের সন্ধানই এই বাগানে আসা। 8 বছর ধরে কাজ করি, আমার বাইরে কোনো কাজ খোঁজা লাগে না। আমার পরিবার নিয়ে আমি সুখে আছি। বাগানে সারা বছর আমরা কাজ করি। খামার থেকে সরাসরি ফল ফলাদি ও সবজি কিনে স্থানীয় পাইকাররাও লাভবান হচ্ছেন। বাবুল ভাইয়ের বাগান থেকে প্রতি বছরই আমরুপালি আম আমরা প্রতি কেজি 90 থেকে 100 টাকা নেই, বাছাইকৃত আম। আর কাটিমন আম 120 থেকে 30 টাকা নেই। প্রতি বছর নিয়ে আমাদের ভালো লাভ হয়। সমন্বিত কৃষি খামারে কেবল কৃষকই লাভবান হন না, কর্মসংস্থানের পথ সৃষ্টি করে বলছে কৃষি বিভাগ। প্রচলিত খরপোশ কৃষি থেকে বেরিয়ে আমরা বাণিজ্যিক কৃষির দিকে অগ্রসর হওয়ার জন্য কাজ করে যাচ্ছি। সমন্বিত কৃষি খামার এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। সমন্বিত খামার বাংলাদেশ গড়তেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চ জোয়ারে ভাঙনের কবলে কক্সবাজার সৈকতের ঝাউবন। এতে হুমকিতে সমুদ্র সৈকত ও আশপাশের প্রকৃতি পরিবেশ। ভাঙন রোধসহ ঝাউ গাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। বৃক্ষরোপণ সহ সৈকত রক্ষায় নানা পরিকল্পনা নিয়েছে বন বিভাগ। সরোর রাজ মানিকের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে সমুদ্রের করাল গ্রাস থেকে সৈকত রক্ষায় ঝাউ গাছ রোপণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে সৈকতের বিভিন্ন স্থানে ঝাউ গাছ রোপণ করছে বন বিভাগ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে উত্তাল হয়ে ওঠা সমুদ্রের তীব্র স্রোতে ভাঙনের কবলে পুরো ঝাউবন। ঝাউ গাছ যেগুলো রোপণ করছে গত প্রতি বছর তো মানে বস্তা দেয়, এখানে এবছর বস্তা নেওয়া হয় নাই, দেয় না আর কি।
তো বস্তাগুলো না থাকার কারণে জোয়ারের পানি যখন চাপ বাড়ে এই সময় সব ভেঙে এখন রাস্তা সব ভেঙে পড়ে যাচ্ছে পুরো। আপনার ঝাউ গাছ যদি না থাকে তাহলে আপনারা তো এখানে শ্বাস নিতে পারবেন না, নিঃশ্বাস নিতে পারবেন না, আপনার বাতাস তো পাবেন না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৈকতে বৃক্ষরোপণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ সচেতন নাগরিক সহ পরিবেশবিদদের। এই ঝাউ গাছের পরিবর্তে আমরা অন্য কোনো গাছ আমরা যদি লাগাতে পারি, যেমন নারকেল গাছ, খেজুর গাছ, আবার আরও কিছু উন্নত যদি দেশ সাথে আমরা কনসার্নে করে আলোচনা কীভাবে টেকসই গাছগুলো সমুদ্রের বাড়ি ধরে রাখতে পারে। এই ঝাউবতী রক্ষা করার জন্য অনতিবিলম্বে একটা সমন্বিত পরিকল্পনা গঠন করার জন্য জোর দাবি জানাচ্ছে। দেশের অন্যতম এই পর্যটন শিল্প রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সাম্প্রতিক সময় জলবায়ু পরিবর্তনের ফলে সাগর উত্তাল হচ্ছে, পাশাপাশি সাগরের উচ্চ জোয়ারের কারণে আমরা যে ঝাউ গাছ লাগিয়েছি তার কোনো জায়গায়, বিশেষ করে ইনানি এবং ওই কবিতা চত্বর এবং লাবণী পয়েন্ট এলাকায় অনেক ঝাউ গাছ পড়ে গেছে। এরই মধ্যে ইনানি, শৈবাল, লাবণী ও ডায়াবেটিক পয়েন্টে শত শত ঝাউ গাছ উপড়ে পড়েছে। সাগরের করাল গ্রাসে একের পর এক ভেঙে যাচ্ছে ঝাউ গাছগুলো। পরিবেশ, প্রকৃতি আর সৈকত রক্ষায় এইসব বৃক্ষগুলোর বেঁচে থাকা প্রয়োজন। তাই এখানে নতুন করে পরিবেশ বান্ধব বনায়নের উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের 13টি অধিদপ্তর ও পরিদপ্তরকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। তা না হলে বাণিজ্য মন্ত্রণালয়ের সবাইকে পদত্যাগ করতে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। রোকসানা আমিনের রিপোর্ট। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি সহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে সকালে রাজধানীর কাউরান বাজারের টিসিবি ভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভা। উন্মুক্ত আলোচনায় কৃষকের উৎপাদন খরচ কমানো, বাজারগুলোতে দখলদারিত্ব উচ্ছেদ করা সহ বেশ কিছু দাবি জানান শিক্ষার্থীরা। বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন। ইতোমধ্যে দেশের অনেক স্থানে বাজার দখল হয়ে গেছে উল্লেখ করে বাজার দখলমুক্ত রাখতে শিক্ষার্থীদের সহায়তা চান ভোক্তা অধিদপ্তরের ডিজি। তোমরা আলটিমেটাম দিয়েছো, বাণিজ্য মন্ত্রণালয় 7 দিনের মধ্যে করতে পারবে। আমি আজকের এই রিপোর্টগুলো আমি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবো। আমরা মার্কেট চেনটাকে এই যে ফড়িয়া থেকে শুরু করে যে উৎপাদন করে এবং আজকে আমরা যারা ভোক্তা, এই প্রতিটা ধাপে ধাপে এইগুলো এই বাজার বিপণন ব্যবস্থায় অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো যদি আমরা মিনিমাইজ না করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে যাবে। গত কয়েকদিন ধরেই বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওই তালিকা তো কেউ দেয় নেই, আমরা যে রেট কিনি কিনা রেটের সাথে আমাদের প্রফিটটা ধরে তালিকাতে বসাই। তারা যে দাম ফিক্সড করে দিছে এই দামে আসলে ওনারা বিক্রি করতেছে না। ছাত্ররা দিছে, ছাত্ররা কি গরুর খাবারের দামে এরা জানে খাবারের দাম কত? টুকটাক সবজির দাম কিছু কমছে শুধু, আর অনেক জিনিসের দাম কম না। রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা গেছে কিছু সবজির দাম কমলেও আলু, মরিচ ও পেঁয়াজের দাম বাড়তি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, অগ্নিসংযোগ, মন্দিরে ভাঙচুর সহ নির্যাতনের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা সমাবেশ করেছেন। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ সমাবেশের আয়োজন করে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশে অংশ নেন কয়েকশো সনাতন ধর্মাবলম্বী। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান বক্তারা। বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিও করেন তারা। নিউ ইয়র্ক ও আশপাশের রাজ্য থেকে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা এই সমাবেশে যোগ দেন। সংগঠনের সভাপতি ভজন সরকার, সাধারণ সম্পাদক রামদাস খরামি, লেখক ও কলামিস্ট শীতাংশু গুহ, ডাক্তার প্রভাত দাস, ডক্টর দিলীপ নাথ ও অন্যরা বক্তৃতা করেন।